আগের দিন তোমরা মেন তোমাদের সিলেবাসে যে তিনটে অ্যাসিড আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড, তাদের শনাক্তকরণ কীভাবে আমরা শনাক্ত করব সেই পরীক্ষা জেনেছিলে। পার্টিকুলার পরীক্ষাগুলো আমরা জেনেছিলাম যে কোন অ্যাসিডের ক্ষেত্রে কি পরীক্ষা করলে আমরা তাকে চিহ্নিত করতে পারবো বা শনাক্ত করতে পারবো। আর অ্যাসিড বা ক্ষারীয় ধর্ম প্রকাশ করার জন্য জলীয় মাধ্যম কতটা গুরুত্বপূর্ণ সেটাও তোমরা জেনেছিলে। আজ যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাসিড ও ক্ষারের জলীয় দ্রবণ কতটা তীব্র তা কিভাবে জানা যাবে। দেখো কি বলেছে, জল অতি সামান্য পরিমাণে আয়নিত হয়ে হাইড্রোজেন আয়ন H+ আর হাইড্রক্সিল আয়ন OH- উৎপন্ন করে। হাইড্রক্সিল আয়ন হচ্ছে OH-। এটা তোমরা অলরেডি জেনে গেছো যে জল আয়নিত বা বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন আর হাইড্রক্সিল আয়ন দেয়, এই যে এখানে বলা আছে। 2 নম্বরে দেখো বলেছে H+ আয়ন জলে মুক্ত অবস্থায় থাকতে পারে না, জলের সাথে যুক্ত হয়ে হাইড্রোনিয়াম আয়ন H3O+ হিসেবে থাকে। সুতরাং সমীকরণটা কি হয়, এইভাবে হয়। মানে জল প্রথমে ভেঙে গিয়ে H+ আর OH- এই দুটো আয়ন দিল, একটাকে আমরা বলছি হাইড্রোজেন আয়ন আর একটা হাইড্রক্সিল আয়ন। এবারে H+ এইভাবে বলেছে মুক্ত অবস্থায় থাকতে পারে না, আবার কি করবে না, এই আবার একটা জল অণুর সঙ্গে যুক্ত হয়ে গিয়ে হাইড্রোনিয়াম আয়ন বা H3O+ এইটা উৎপন্ন করবে। এটা তোমরা অলরেডি পরীক্ষাগুলোতে মানে এর আগে যে আমরা বিভিন্ন বিক্রিয়া পড়েছিলাম, এই তিনটে অ্যাসিডের যে রাসায়নিক ধর্ম পড়তে গিয়ে ধাতুর সঙ্গে বিক্রিয়া হোক বা আরও ক্ষারের সঙ্গে বিক্রিয়া হোক, অনেক ক্ষেত্রে কিন্তু আমরা এটা অলরেডি দেখেছি। বা আমি এর আগেও তোমাদেরকে বলেছিলাম যে জল এইভাবে বিয়োজিত হওয়ার পরে এই H+ আবার জল অণুর সঙ্গে যুক্ত হয়ে H3O+ রূপে থাকে। বোঝার সুবিধের জন্য ওপরের সমীকরণটি বলেছে সুবিধাজনক, মানে দুটো এখানে জল অণু ব্যবহার করেছে। ধরে নাও এই একটা জলের অণু ভেঙে গিয়ে H+ আর OH- দিল। এবারে এই জল অণুর যে H+ আয়ন সেটা এই জলের সঙ্গে এক অণু যে জল তার সঙ্গে যুক্ত হয়ে গিয়ে H3O+। মানে আমি এখানে দেখো বলে দিচ্ছি, এই যে ধরো H2O এটা হচ্ছে H+ প্লাস OH- এইভাবে ভাঙলো। এবার এখানে দেখো আরও একটা জলের অণু আছে, তাহলে এই H+ কি করছে, এই H2ওর সঙ্গে যুক্ত হয়ে গিয়ে H3O+ হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন করছে, আর এই হাইড্রক্সিল আয়ন আমরা এই জলের অণু থেকে পেয়েছি, তো এরকম থাকছে। 3 নম্বরে বলেছে জলে সমান সংখ্যক H+ আয়ন ও OH- আয়ন থাকে, মানে দুটো আয়ন কখনো একটা বেশি একটা কম এভাবে থাকতে পারে না, দুটোই সমান সমান থাকবে, মানে এটাও যত সংখ্যক থাকবে এটাও তত সংখ্যক থাকবে। এই জন্য জল একটি প্রসম পদার্থ। যদি H+ বেশি থাকতো তখন কি হতো, মাধ্যমটা অ্যাসিডিক হয়ে যেত, কারণ তোমরা অ্যাসিডের সংজ্ঞা আর ক্ষারের সংজ্ঞা পড়েছো। যদি জলে OH- আয়ন বেশি থাকতো সেক্ষেত্রে ক্ষারীয় হয়ে যেত, কিন্তু জল কি হয় আমরা জানি প্রসম হয়, তাই জন্যে এখানে না অ্যাসিড না বেশ ক্ষার, মানে H+ বা OH- কোনোটাই কিন্তু কম বেশি থাকে না, দুটো সমান থাকে বলেই কি হয় নিউট্রালাইজ বা প্রশমিত হয়ে যায়, তাই জন্য এটা প্রসম পদার্থ। জলে হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে আয়নিত হয়ে হাইড্রোজেন আয়ন H+ আর ক্লোরাইড আয়ন Cl- দেয়। এই যে এই সিলটা এইভাবে বিয়োজিত হয়ে গিয়ে জলে যোগ করলে এইভাবে বিয়োজিত হয়ে যায়। কাজেই এখন OH- আয়নের থেকে H+ আয়নের সংখ্যা বেশি, কারণ এমনি জল ভেঙে গিয়ে কি উৎপন্ন করেছিল H+ আর OH-। তাহলে এই জলের সঙ্গে আমি আবার কি দিয়ে এলাম, HCl দিলাম, তাই না? তো এখান থেকে দেখো আবার আমরা H+ পাচ্ছি, OH- পাবো না, H+ পাবো। তাহলে এখান থেকেও আবার যদি H+ আসতে থাকে, অলরেডি জলে H+ তো ছিল, তো জলে কি হবে H+ আয়নের সংখ্যা বাড়তে থাকবে। তাহলে এই জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিডের জলীয় দ্রবণ আম্লিক, কারণ জলীয় দ্রবণে যত H+ এর সংখ্যা বেশি হবে বা পরিমাণ যত বেশি হবে সে তত বেশি অ্যাসিডিক ধর্ম দেখাবে, তো তাই জন্য এটা কি হয়, আম্লিক হয়। আবার জলে বলেছে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি তখন আমরা কি পাবো, সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, OH- পাবো, তো OH- আয়নের তখন কি হবে, আধিক্য বাড়বে, বেশি পরিমাণে আসবে, তখন কি হবে সেটা ক্ষারীয় হয়ে যাবে। তাহলে আগে জলের মধ্যে সমান সংখ্যক H+ আর OH- আয়ন ছিল, এখন H+ আয়নের থেকে OH- আয়নের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে যখন আমরা ক্ষার যোগ করছি। যখন অ্যাসিড যোগ করেছিলাম তখন H+ আয়নের সংখ্যা বাড়ছিল, পরে নেক্সট আমরা কি ক্ষার যোগ করেছি, তো সেক্ষেত্রে কি হচ্ছে না OH- আয়নের সংখ্যা বেড়ে যাচ্ছে। তো আগে জলের মধ্যে সমান সংখ্যক H+ আর OH- আয়ন ছিল, এখন কি হচ্ছে H+ আয়নের থেকে OH- আয়নের সংখ্যা বেশি হচ্ছে, তাই জন্য কি হয় জলীয় দ্রবণ ক্ষারীয় হয়। কাজেই বোঝা যায় যে জলীয় দ্রবণে H+ আয়ন এবং OH- আয়নের সংখ্যা সমান হলে তখনই কি হবে, প্রসম হবে।
খুব সিম্পল মনে রাখবে, জলের ক্ষেত্রে এই দুটো আয়ন মানে একটা এই যে পজিটিভ বা ধনাত্মক, আরেকটা হচ্ছে নেগেটিভ বা ঋণাত্মক, দুটো প্লাস আর মাইনাস কি হয়, একটা আরেকটাকে প্রশমিত করে। তাহলে যদি প্লাস চার্জটা আর মাইনাস চার্জ যদি সমান থাকে, ধরো +10 আর -10, যদিও এত বলার দরকার নেই, বুঝতেই পারছো, তবেই কি হবে, টোটাল মিলে 0 হবে, মানে প্রশমিত হবে। যদি এটা বেশি থাকে তখন প্লাস চার্জটা বেশি হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা অ্যাসিডিক বলবো। যখন মাইনাস মানে ক্ষারের পরিমাণটা বেশি হবে, হাইড্রক্সিল আয়নের পরিমাণ বা ক্ষার হিসেবে যেটা, তখন কি হবে, দ্রবণটা হচ্ছে ক্ষারীয় হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো কাজেই বোঝা যাচ্ছে জলীয় দ্রবণে H+ আয়ন OH- আয়নের সংখ্যা যখন সমান হবে তখন সেটা প্রশম হবে। OH- আয়নের থেকে যদি H+ আয়নের সংখ্যা বেশি হয় তখন আম্লিক হবে, আর H+ আয়নের থেকে যদি OH- আয়নের সংখ্যা বেশি হয় তখন কি হবে, ক্ষারীয় হবে। এবার বলেছে আমলিক দ্রবণেও OH- দ্রবণ থাকবে আর ক্ষারীয় দ্রবণে H+ আয়ন, সে তো অবশ্যই, কারণ জলীয় মাধ্যমে তো দুটো আয়নই ছিল, তাই দ্রবণটা আমলিক হোক আর ক্ষারীয় হোক, এটা তার মানে এটা বোঝাচ্ছে না যে এইটা আমলিক মানে ক্ষার একেবারেই অনুপস্থিত, বা এটা ক্ষারীয় মানে মানে অ্যাসিড একেবারেই অনুপস্থিত, তা কিন্তু নয়। যেটা বেশি, যার পরিমাণটা বেশি বা যার আধিক্য বেশি, সেই ধর্মটা হচ্ছে দ্রবণটা প্রকাশ করছে। এই যে OH- আয়নের থেকে দ্রবণটি ক্ষারীয়। আচ্ছা, OH- আয়নের থেকে H+ আয়নের সংখ্যা বেশি বলে দ্রবণ আমলিক, আর H+ এর থেকে OH- আয়নের সংখ্যা বেশি হলে দ্রবণটি ক্ষারীয় হয়। আমলিক দ্রবণে OH- আয়ন থাকবে আর ক্ষারীয় দ্রবণেও H+ আয়ন থাকবে। আমলিক ও ক্ষারীয় উভয় দ্রবণেই কি হবে, H+ আয়ন হচ্ছে থাকবে, এটা তো অবশ্যই ঠিক আছে। আচ্ছা, একটি জলীয় দ্রবণে কোনো নির্দেশক তোমরা কাকে বলে পড়েছি আমরা, ইন্ডিকেটর বা যেটাকে বাংলায় নির্দেশক বলছে। অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়ার প্রশমন ক্ষণ নির্দেশ করেছিল, নিজের বর্ণ পরিবর্তনের মাধ্যমে পড়েছো সংজ্ঞাটা। তাহলে জলীয় দ্রবণে কোনো নির্দেশক, যেমন লিডমাস, আমরা যেটা লিডমাস পেপার পড়েছিলাম, যোগ করলে কি হয়, কোন দ্রবণটি আমলিক বা ক্ষারীয় তা বোঝা যায়। এটা অলরেডি তোমরা জেনে গেছো যে অ্যাসিড হচ্ছে কি করে, নীল লিডমাসকে লাল করে, আর ক্ষার হলে লাল লিডমাসকে নীল করবে। এটা দেখে আমরা বলতে পারি, মানে কোনো দ্রবণে যদি নীল লিডমাসটা দিই, সেটা যদি সঙ্গে সঙ্গে কালার চেঞ্জ করে, বর্ণ চেঞ্জ করে, তাহলে আমরা বলবো কি, যদি নীল থেকে লাল হয় তাহলে বলবো ক্ষারীয়, যদি কিছুই না চেঞ্জ হয় তাহলে বলতে হবে ওটা অ্যাসিডই। কারণ অ্যাসিডে তুমি যদি আবার নীল লিডমাসই ডোবাও, সেক্ষেত্রে কিন্তু কোনো কালার চেঞ্জ হবে না, কারণ অ্যাসিড কি বলেছে, নীল লিডমাসকে হচ্ছে লাল করবে। মানে অ্যাসিডে যদি আমি নীল লিডমাস দিই তখন কি হবে, সেটা হচ্ছে লাল হবে। যদি আমি লালই দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু কোনো আর আমি চেঞ্জ দেখতে পারবো না। তো এটাই হচ্ছে মানে পার্টিকুলার হচ্ছে যে, আমি এটা আগেই বলেছি, এখানে লিখছি না, অ্যাসিড হচ্ছে নীলকে লাল করবে। তো অ্যাসিডে যদি নীল দিই তবেই চেঞ্জ দেখতে পাবো, যদি অবশ্যই সেটা অ্যাসিড হয়। যদি অ্যাসিড না হয় তাহলে কিছুই পরিবর্তন হবে না। কিন্তু দ্রবণটি কত তীব্র আমলিক বা কত তীব্র ক্ষারীয়, অর্থাৎ ওই দ্রবণে H3+ বা H+ আয়নের গাঢ়ত্ব কত তা জানা যায় না। এই অসুবিধে দূর করার জন্য, মানে আমলিক না ক্ষারীয় সেটা তো আমরা জানতে পেরে যাচ্ছি, কিন্তু কতটা ক্ষারীয় বা কতটা মানে পরিমাণটা কতটা, সেটা কিন্তু আমরা এই পেপার দিয়ে বলতে পারি না। এই অসুবিধা দূর করার জন্য 1909 খ্রিস্টাব্দে বিজ্ঞানী সোরেনসেন জলীয় দ্রবণে H3+ বা H+ আয়নের গাঢ়ত্ব প্রকাশ করার জন্য পিএইচ স্কেলটা হচ্ছে প্রবর্তন করেন। পিএইচ স্কেল মানে পিএইচ বলতে আমরা কি বুঝি সেটা আবার জানবো। জার্মান শব্দ পোটেন্স অর্থ ক্ষমতা, এর প্রথম অক্ষর পি এবং H3+ আয়নের গাঢ়ত্ব H দ্বারা প্রকাশ করা হয়। তো এটা একটা স্কেল, পিএইচ স্কেল দেখে আমরা এবার দ্রবণের প্রকৃতি, মানে দ্রবণটা তো দ্রবণের প্রকৃতি বললে ভুল হবে, দ্রবণের প্রকৃতি তো অবশ্যই আমলিক না ক্ষারীয় না প্রশম, সেটাও যেমন বলতে পারবো, মানে কতটা এখানে একদম মান দিয়ে উল্লেখ করা থাকে যে দ্রবণটা ঠিক এতটা পরিমাণ আমলিক বা এতটা পরিমাণ ক্ষারীয়, তো পরিমাণটা বুঝতে পারবো কতটা আমলিক বা কতটা ক্ষারীয়। তো বিশুদ্ধ জলে বলেছে H3+ আয়নের গাঢ়ত্ব যদি 10⁻⁻7 মোল পার লিটার এবং OH- আয়নের গাঢ়ত্বও যদি 10⁻⁻7 মোল পার লিটার, মানে এটা হচ্ছে আমরা হচ্ছে বিশুদ্ধ যে জল তার পিএইচ আমরা বলি যে 7 হয়, ঠিক আছে। এবার এই 7 এটা আমরা ধরে নিই, এই মানটা পিএইচ স্কেলও তোমাদের আছে, এর পরের পেজে আছে, আমি তোমাদেরকে এখানে দেখাবো। এই যে এটা হচ্ছে পিএইচ স্কেল,
এটা হচ্ছে তোমাদের পিএইচ স্কেল। এখানে হচ্ছে তোমাদের পিএইচ এর মান এখানে বলে দেওয়া আছে যে পিএইচ এর মান 7-এর থেকে যত কম হবে, এই যে এটা হচ্ছে প্রশম, মানে এই যে মিডিল পোর্শন এটা 7 থেকে বাঁ দিকে যত আসছে এটা হচ্ছে অ্যাসিডিক বা আম্লিক ধর্ম প্রকাশ করছে বাঁ দিকে, আর ডান দিকে গেলে ক্ষারীয়। এই যে 7-এর পর যত সংখ্যা কম হবে, মানে পিএইচ এর মান, এটুকু মনে রাখো, পিএইচ এর মান যত কম হবে অ্যাসিডের তীব্রতা তত বাড়বে, আর পিএইচ এর মান যত হচ্ছে বেশি হবে অ্যাসিডের হচ্ছে মানে অ্যাসিডিটি বা আম্লিকতা কমবে, উল্টোভাবে বলতে গেলে ক্ষার ধর্ম হচ্ছে বাড়বে। মানে অ্যাসিড ধর্ম কমবে, মানে একটা কমছে মানে অলরেডি অপোজিটটা বাড়ছে। আমি যদি বলি যে এটা এই দ্রবণটা অ্যাসিড আম্লিক নয়, তার মানে বোঝা যাচ্ছে এটা নিশ্চয়ই হচ্ছে প্রশমর কথা আসছে না, প্রশম তো একটা ফিক্সড কন্ডিশন। যদি আম্লিক নয় বলি বা এর আম্লিকতা কমছে মানে কি, অবশ্যই তার ক্ষারীয় ধর্ম প্রকাশ পাচ্ছে, মানে উল্টোটা। তো বাঁ দিকে গেলে দেখো এটা হচ্ছে মাঝামাঝি 7, এটা হচ্ছে প্রশম অবস্থায়। আমরা যে বিশুদ্ধ জল বলি তার পিএইচ হচ্ছে 7 হয়। তো 7 থেকে যত কমের দিকে মান যাবে 6, 5, 4, 3, 2, 1, 0, মানে পিএইচ এর মান যত কমতে থাকবে তত আমরা বলবো আম্লিক। আর পিএইচ এর মান যত বাড়বে, মানে এখানে যত হচ্ছে দ্রবণটা কি হবে, ডান দিকে আমরা যাচ্ছি, 7-এর পর 8, 9, 10, 11, 12, 13, 14, তো এদিকে আমরা কি বলবো, তীব্র বলবো। প্রথমে দেখো 7-এর পর কম যে মান, মানে 6, 5 একটু যখন কমছে মানটা তখন সেটা মৃদু, আর যত 0-র দিকে যাচ্ছে তত তীব্র। তেমনি এখানেও তাই 8, 9, 10 এটা মৃদু ক্ষার, আর যত একেবারে 14-র দিকে আরও ডান দিকে বেশি যাচ্ছে সেক্ষেত্রে আমরা কি বলছি না, তীব্রতা হচ্ছে বাড়ছে। তো এটা তোমাদের এই মানটা তোমাদেরকে মনে রাখতে হবে যে প্রশম হচ্ছে 7 বা বিশুদ্ধ জলের হচ্ছে 7 হয়। তো এক্ষেত্রে হচ্ছে আচ্ছা, এটা কিভাবে এসছে আমি বলে দিচ্ছি। 10 টু দি পাওয়ারটা কোত্থেকে এলো, H3O+ আয়ন ও OH- আয়নের গাঢ়ত্বকে আমরা এইভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে হচ্ছে লিখি, ঠিক আছে, এভাবে। মানে এই পুরো জিনিসটার মানেই যে হাইড্রোনিয়াম আয়নের হচ্ছে গাঢ়ত্ব বা কনসেন্ট্রেশন কতটা সেটা বোঝানোর জন্য H3O+ থার্ড ব্র্যাকেট মানে এর গাঢ়ত্ব এইভাবে আমরা লিখি, এবং OH- আয়ন থার্ড ব্র্যাকেট মানে OH- আয়নের হচ্ছে গাঢ়ত্ব। তো এটা কি বলেছে না, H3O+ আয়ন ও OH- আয়নের গাঢ়ত্বকে এই যে এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে প্রকাশ করলে এদের গুণফল H3O+ ইন্টু OH- সমান 10 টু দি পাওয়ার -7 ইন্টু 10 টু দি পাওয়ার -7 সমান 10 টু দি পাওয়ার -14 সর্বদা হচ্ছে ধ্রুবক থাকে, ঠিক আছে। এটা জলের ক্ষেত্রে বলেছে। বিশুদ্ধ জল কি হয়, ভাঙলে দুটো আয়ন আমরা এভাবে জলে পাই, তো তাদেরই হচ্ছে গাঢ়ত্ব বা তাদের হচ্ছে ঘনত্বটাকে আমরা এইভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে বলি, মানে এই দুটো আয়নের হচ্ছে গুণফলটাই হচ্ছে বলেছে H3O+ আর OH- আয়নের গাঢ়ত্বকে প্রকাশ করছে। এই মানটা কি হয় আমরা এক্ষুনি দেখলাম, H3O+ আয়নের গাঢ়ত্ব হচ্ছে 10 টু দি পাওয়ার -7 আর OH- আয়নের গাঢ়ত্ব 10 টু দি পাওয়ার -7। তাহলে এই দুটো যদি গুণ হয়, তোমরা 9-এ হচ্ছে সূচক শিখেছ বা হয়তো জানবে, তো আমরা জানি যে এরকম যদি গুণ আকারে থাকে তখন 10 টু দি পাওয়ার এই দুটো ওপরে যে সূচক যে সংখ্যাগুলো সেটাকে আমরা এভাবে হচ্ছে যোগ করতে পারি, তাই তো। তাহলে কত হবে, 10 টু দি পাওয়ার -14 ধ্রুবক থাকে, এই সংখ্যাটা সবসময় ধ্রুবক। কাজে H3O+ বাড়লে OH কমবে, কারণ দেখো দুটো জিনিসের, আমি যদি বলি কিছু একটা, দুটো জিনিসের গুণফল সমান যদি কোনো একটা নির্দিষ্ট ধ্রুবক সংখ্যা হয়, তার মানে এই ডান দিকের এটাকে নির্দিষ্ট করতে গেলে একটা বাড়লে আরেকটা অবশ্যই কমতে হবে, তবেই তো টোটাল জিনিসটা ফিক্স থাকবে। তো সেটাই বলেছে যে তার মানে এদের গুণফলটা যেহেতু সবসময় ধ্রুবক 10 টু দি পাওয়ার -14, তার মানে যদি এইটা বাড়তে থাকে অবশ্যই এটা কমবে। মানে আমি যেটা বলছিলাম, যদি দ্রবণের অ্যাসিডিটি বাড়ে মানে H+ আয়ন বাড়তে থাকছে, তার মানে অবশ্যই OH- আয়নের সেখানে গাঢ়ত্ব কম, তার মানে এই নয় সেটা 0 আছে কিন্তু কম। আচ্ছা, তাহলে এটা বাড়লে OH- কমবে, আবার OH- বাড়লে H3O+ কমছে। বিশুদ্ধ জলে এবং প্রশম দ্রবণে H3O+ সমান 10 টু দি পাওয়ার -7 মোল পার লিটার। বিশুদ্ধ জলের পিএইচ কত হয়, 7 হয়। আমি এক্ষুনি বললাম, তোমাদের পরের পেজে যে স্কেলটা আছে ওখানে দেখিয়েও বললাম যে বিশুদ্ধ জলের পিএইচ কি হবে না 7 হবে। এই স্কেলে কোনো অ্যাসিড বা ক্ষারের শক্তি মাপা হয়, পিএইচ স্কেল বলা হয়। এই স্কেলে পিএইচ এর মান 0 থেকে 14 পর্যন্ত হয়ে থাকে। এই যে এক্ষুনি তোমাদেরকে যে স্কেলটা আমি দেখিয়েছিলাম সেটাই, এই যে দেখো এখানে আরো ভালো করে লেখা আছে, এটা তো তোমার ইউনিভার্সাল ইন্ডিকেটার। আচ্ছা, এটাই হচ্ছে পিএইচ স্কেলটা আগে দেখে নাও, তারপরে ইন্ডিকেটারটা বলছি।
এই যে এটা হচ্ছে পিএইচ স্কেল, জল বা কোনো প্রসম দ্রবণের ক্ষেত্রে সেটা 7, যত হচ্ছে মান কমতে থাকবে মানে কি হবে, অ্যাসিডিটি বাড়তে আছে। এই যে পিএইচ 0 হলে মানে তীব্র অ্যাসিড, আর ক্ষার যত ডান দিকে যাব যত সংখ্যাটা বাড়বে তত কি হবে, ক্ষারীয় ধর্ম প্রকাশ পাবে। 14 মানে একেবারে তীব্র ক্ষার, এই যে বলেছে এখানে। এবার এখানে কয়েকটি সাধারণ পদার্থের হচ্ছে পিএইচ এখানে তোমাদের দেওয়া আছে। গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ একেবারে 0 মানে তীব্র অ্যাসিড কনসেন্ট্রেট, যেটা পাতলা হলে 1 মানে তার থেকে একটু কম অ্যাসিডিটি। পাকস্থলী আমাদের যে জারক রস থাকে সেখানেও হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে 1.4। লেবুর রস, তোমরা যে নর্মাল আমরা লেবু ইউজ করি 2.5। ভিনিগারের পিএইচ হচ্ছে 4.0, মানে ভিনিগার হচ্ছে লেবুর থেকে, ভিনিগার বলতে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড আমরা বলি মৃদু অ্যাসিড। তো এখানে পিএইচ এর মান দেখেই বুঝতে পারছো যে অ্যাসিটিক অ্যাসিডের থেকে লেবুর যে রস সেটা কিন্তু বেশি অ্যাসিডিক। লেবুর রস বলতে হচ্ছে সাইট্রিক অ্যাসিড আমরা জানি। আচ্ছা, দুধের পিএইচ 6.5, মানে দুধ হচ্ছে একেবারে প্রসম দ্রবণও নয় আবার খুব অ্যাসিডও নয়, তবে মানে কিছুটা হলেও আম্লিক 6.5। জল হচ্ছে একেবারে নিউট্রাল যেটা প্রসম, আর আমাদের শরীরের যে রক্ত সেটা হচ্ছে 7.4, মানে কিছুটা ক্ষারীয়, সামান্য ক্ষারীয়, 7 থেকে 0.4 বেশি, মানে ক্ষারীয় একেবারে অল্প মাত্রায় ক্ষারীয়, সামান্য ক্ষারীয় আর কি। তো তোমাদের এখানে যেটা মনে রাখতে হবে, পিএইচ এর মান বা পিএইচ হচ্ছে পিএইচ এর হচ্ছে মানগুলোই মনে রাখতে হবে, মানে জলীয় বা প্রসম দ্রবণের পিএইচ কত। জেনারেলি এই ছকে এখানে তোমাদের পরীক্ষার জন্য যে একেবারে কত এইভাবে হয়তো আসবে না, তবে এলেও কিছু বলার নেই, কারণ তোমাদের এখানে সিলেবাসে বা বইতে এই কয়েকটা জিনিসের দেওয়া আছে, তোমরা একটু এটা চাইলে মনে রাখতে পারো। বা হয়তো এমনি কোশ্চেন আসতে পারে যে আমাদের মানব শরীরের যে রক্ত সেটা হচ্ছে সামান্য ক্ষারীয় না অ্যাসিডিক না প্রসম, এরকম আসতে, বা কোনোটিই নয়, এইভাবে হয়তো মাল্টিপল চয়েস এলো, তখন তোমাদের পিএইচ এর এক্সাক্ট হয়তো মান জিজ্ঞেস করবে না, কিন্তু ভ্যালুগুলোকে দিয়েই কোশ্চেনটা হয়তো অন্যরকম করা যেতে পারে। বা আমাদের পাকস্থলীর যে জারক রস সেটা কি আম্লিক না ক্ষারীয়, তখন এই মানটা একেবারে এক্সাক্ট মনে রাখার দরকার নেই, এইটুকু মনে রাখো যে এটা একটু অ্যাসিডিক, বা এই যে রক্ত এটা একটু ক্ষারীয়, তো এইভাবে মনে রাখলে হচ্ছে হবে। আচ্ছা, সার্বজনীন নির্দেশক ইউনিভার্সাল ইন্ডিকেটরের সাহায্যে কোনো জলীয় দ্রবণের পিএইচ কত তা জানা যায়। মানে এটা একটা এরকম একটা ইন্ডিকেটর, বলতে এটা একটা বিভিন্ন ইন্ডিকেটরের হচ্ছে তোমার কালার এখানে আছে। এটা দেখছো ডিপ রেড, এটা স্লাইড হচ্ছে অরেঞ্জ হয়ে যাচ্ছে, তারপরে এটা আমরা ইয়েলো দেখছি, একেবারে নিউট্রাল যদি হয় সেক্ষেত্রে গ্রিন, আবার অ্যালকালাইন যত হবে ব্লুটা হচ্ছে বাড়তে থাকবে। তো এইরকম একটা তোমাদের কার্ড হয়, সেটা দেখে মানে আমরা দ্রবণের কালার আর এই যে কার্ডটা এর কালার ম্যাচ করে আমরা তখন বলি যে এক্সাক্ট এই দ্রবণের পিএইচ কত। তোমাদের এটা একটা প্র্যাকটিক্যালও আছে, প্র্যাকটিক্যাল বললে ভুল হবে, তোমাদের হচ্ছে মানে অ্যাক্টিভিটি টাস্ক আর কি। তো এবারের অ্যাক্টিভিটিতে তোমরা তো অক্সিজেন পরমাণু চিত্র এঁকেছো, তো কোনো না কোনো বারে এই অ্যাক্টিভিটিটাও তোমাদের করানো হয় স্কুলে। তো যাই হোক, এটাও হচ্ছে তোমাদের করানো হবে, কিছুই নয়, মানে হয়তো সাবান জল, লেবুর রস বা ভিনিগার, তোমরা এবার সেই দ্রবণের হচ্ছে রং দেখবে, ঠিক আছে। মানে পিএইচ পেপার হয়, পার্টিকুলার পিএইচ পেপার হয়, লিডমাস পেপার নয়, পিএইচ পেপার অন্যরকম। পিএইচ পেপার নির্দেশ করবে ওই দ্রবণের পিএইচটা কত। তো পিএইচ পেপার যখনই আমরা ডোবাবো যে কালার হবে সেই কালারটা এই যে কার্ডটা বলো আর যাই বলো, তো এই কার্ডের সঙ্গে মিলিয়ে আমরা এবার ওটার দ্রবণের পিএইচটা কত সেটা পার্টিকুলার বলে দিতে পারবো, আর কিছুই নয়। তো এই গেল, এটা তোমাদের হচ্ছে অ্যাসিড ক্ষার, আর এই হচ্ছে পিএইচ। পিএইচ মানে ইন্ডিকেট করে দ্রবণটা কতটা হচ্ছে তীব্র অ্যাসিড বা ক্ষারীয়। তো এবার দৈনন্দিন জীবনে পিএইচ এর কিছু হচ্ছে গুরুত্ব আছে। বলেছে দাঁতের ক্ষয়ের ওপর পিএইচ এর প্রভাব। শর্করা জাতীয় খাদ্য ও অন্যান্য খাদ্যকণা দাঁতের ফাঁকে ফাঁকে যখন থেকে কি হয়, ওই সব খাদ্যের ওপর মুখের ভেতরে থাকা ব্যাকটেরিয়ার প্রভাবে পচন ঘটে ও অ্যাসিড যেমন ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। এইভাবে উৎপন্ন অ্যাসিডের পিএইচ যখন 5.5-এর নিচে নেমে যায় তখন কি হয়, দাঁতের ক্ষয় শুরু হয়। এই জন্য দেখবে বলে খাওয়ার পরে সবসময় ব্রাশ করতে, কারণ দাঁতের ফাঁকে খাওয়ার থাকলে তখনই এই জিনিসটা ঘটে, ব্যাকটেরিয়ার প্রভাবে পচন ঘটে বা অ্যাসিড উৎপন্ন হতে পারে। সেই অ্যাসিডের যদি পিএইচ বেশি হয়ে যায়, অত্যাধিক অ্যাসিড হলে কি হবে, দাঁতের ক্ষয় শুরু হয়ে যাবে। কিন্তু মুখ যদি আমরা পরিষ্কার করে নিই সেক্ষেত্রে হওয়ার কোনো চান্স নেই। তো শরীরের সবচেয়ে বলেছে শক্ত পদার্থ হলো ক্যালসিয়াম ফসফেট, দাঁতের এনামেল এটি দিয়ে তৈরি।
ক্যালসিয়াম ফসফেট। তো দাঁতের এনামেল কি দিয়ে তৈরি, এটা একটা শর্ট কোশ্চেন হিসেবে মনে রাখতে পারো, ক্যালসিয়াম ফসফেট। এটি জলে দ্রবীভূত হয় না, কিন্তু মুখের মধ্যে উৎপন্ন অ্যাসিডের পিএইচের মান 5.5-এর নিচে নেমে গেলে তার মধ্যে দ্রবীভূত হয় আর দাঁতের ক্ষয় শুরু হয়। এটা অবশ্যই যদি জলে দ্রবীভূত হয়ে যেত তাহলে আমরা যখন জল খেতাম তখন আমাদের দাঁত ক্ষয়ে যেত, সেটা কি হয় না। তো এটা জলে দ্রবীভূত হয় না, কিন্তু খুব যদি 5.5 মানে অনেকটাই হচ্ছে অ্যাসিডিক, বুঝতেই পারছো। আমরা যেখানে জল খাই 7, সেখানে 5.5 বলতে একটু অ্যাসিডিকই হবে, মানে মুখে অ্যাসিড যদি বেশি হয় কোনো কারণে অ্যাসিডিক হয়ে গেলে তখন হতে পারে। তো কিন্তু পিএইচের মান যদি এর নিচে চলে যায়, ওরও যদি নিচে হয় তখন কি হয়, ওর মধ্যে দ্রবীভূত হয়, সেক্ষেত্রে ক্ষয় হতে পারে। তো দাঁতের ক্ষয় নিবারণের সবচেয়ে ভালো উপায় হলো খাওয়ার পর এই যে মুখ পরিষ্কার করা। টুথপেস্ট সাধারণত ক্ষারীয় জাতীয় হয়, তাই টুথপেস্ট কি হয়, টুথপেস্টে আমরা যখন দাঁত পরিষ্কার করি, এই যে অ্যাসিড যেটা আমাদের মুখে প্রেজেন্ট আছে সেটা কি হয়, প্রশমিত হয়ে যায় আর দাঁতের ক্ষয় কি হয়, নিবারণ করে। নেক্সট বলেছে দেখো, মৎস্য চাষে পিএইচের গুরুত্ব। মানুষ সহ সমস্ত প্রাণীর বেঁচে থাকার জন্য, সুস্থ থাকার জন্য পিএইচ খুবই গুরুত্বপূর্ণ। মানুষের শরীরে রক্তের পিএইচের মান 7.0 থেকে 7.8-এর ভেতর থাকলে কি হবে, শরীর সুস্থ থাকবে। এটা তোমাদের একটা শর্ট কোশ্চেন আছে, মানব শরীরের রক্ত এটা ক্ষারীয় না অ্যাসিডিক, বা মানটাও হয়তো যদি আসতে পারে, পার্টিকুলার সবের মনে রাখার দরকার নেই, রক্তটা মনে রাখো, এটা মাঝে মাঝে কোশ্চেনে আসে। মাছ ও অন্যান্য জলজ প্রাণীর ক্ষেত্রেও পিএইচের কি বলেছে, খুব গুরুত্বপূর্ণ। এইসব প্রাণী পিএইচের খুব সংকীর্ণ পাল্লার মধ্যে বেঁচে থাকতে পারে। বৃষ্টির জলে কি হয়, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড প্রভৃতি আম্লিক অক্সাইড দ্রবীভূত থাকলে আম্লিক হয়। এই যে আমরা অম্লবৃষ্টি, তোমাদের পরে আছে আমি বলবো, এখানে অম্লবৃষ্টি বলতে কি বোঝো বা কেন আমরা বৃষ্টির জল অম্লবৃষ্টি বলতে কি বুঝি, তখনই পড়বো যে বৃষ্টির জলে যখন এরকম সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এরকম এগুলো সব আম্লিক অক্সাইড। আম্লিক অক্সাইড কাকে বলে, ক্ষারীয় অক্সাইড কাকে বলে, সেটাও তোমাদের আছে। নেক্সট টপিক আছে, আমি আলোচনা করব। তো প্রভৃতি আম্লিক অক্সাইড দ্রবীভূত থাকলে তখন কি হবে, বৃষ্টিটাকে আমরা আম্লিক বৃষ্টি বলি। বৃষ্টির জলের পিএইচের মান 5.6-এর নিচে নেমে গেলে তাকে অম্ল বৃষ্টি বলা হয়। এই জল নদী, হ্রদ, পুকুর প্রভৃতিতে মিশলে সেক্ষেত্রে কি হচ্ছে না, এইসব জলাশয়ের পিএইচের মান অনেক কমে যায়, এর ফলে জল মারা যায়। দেখো এটুকু তো আমরা জানি যে অ্যাসিড কিন্তু খুব কম মাত্রায় হলে ঠিক আছে, নাহলে একটু বেশি যখন এমনি আমাদের দেখবে স্কিনের পক্ষেও কি অ্যাসিড খুব ক্ষতিকর। যে কোনো জিনিস, যে কোনো প্রাণী হোক না কেন, অ্যাসিড তো খুব একটা ভালো জিনিস নয়, আমরা শর্ট করে সহ্য করতে পারি না, সেটা স্কিনে হোক বা পেটে যদি যায় আরও তো খারাপ। যদিও আমাদের অন্ত্রে HCl প্রেজেন্ট থাকে, কিন্তু সেটা তো আর সবসময় HCl খাওয়ার খিদে পেলে তখন সিক্রেশন হয়, সে ব্যাপারটা পুরো আলাদা। কিন্তু এমনি আমাদের স্কিনেই হোক বা আমরা যদি অ্যাসিড খেয়ে ফেলি তখন কিন্তু গলা টলা পুড়ে যেতে পারে। তো অ্যাসিড কিন্তু এটুকু আমরা বুঝতে পারছি খুব একটা মানে ক্ষতি করে, ভালো জিনিস নয়। তো যখন খুব কম মাত্রায় ঠিক আছে, কিন্তু যখনই মাত্রা বেশি মানে অ্যাসিডের তীব্রতা বেশি হয়ে যাচ্ছে, যে পিএইচের মান 5.6-এর নিচে যখন চলে যাচ্ছে তখন কিন্তু সেটা ক্ষতি করছে। তো কি হচ্ছে, এই অম্লবৃষ্টি হলে সেই জল যেখানে যেখানে পড়বে, সেটা কোনো পাথরের ওপর পড়লেও তোমরা পড়বে, ক্ষতি করে। তো এখানে বলেছে নদী, হ্রদ, পুকুরে, তো বিভিন্ন রকমের মাছ ছাড়াও অনেক আরও তোমার